স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল, জানালেন পিএসসির চেয়ারম্যান। ইউরোতে মুখোমুখি সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স, খেলা শুরু রাত 1টায়। উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে প্রধান খাতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরকালে বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। চীনের 4 দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে এ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের সুযোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগের পরামর্শ দেন তিনি। বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন। আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে, একসাথে ব্যবসাটা আরো বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসেছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। Let us work together to build a stronger বাংলাদেশ 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে চীন রিয়েল এস্টেট এবং আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে। আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। আগামী দিনে আমাদের পণ্য সামগ্রী আরও সমাদৃত হবে চায়নাতে, এবং আমরা আরও ভালোভাবে চায়নার বাজারে আমরা প্রবেশ করতে সক্ষম হব। বর্তমানে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট এবং স্টেবল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। তো চাইনিজ ইনভেস্টররা উইল গেট মোর কনফিডেন্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ, টু ওয়ার্ক উইথ বাংলাদেশ এন্টারপ্রেনার। আমরা নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে, সম্ভাবনাময়ী বিনিয়োগের ব্যাপারে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানালেন এবং তিনি উল্লেখ করলেন 100টি যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে চীনা বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে, একই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এবার মুখ খুললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহরাব হোসাইন। দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দাবি করেন যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুলাই রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান পিএসসির চেয়ারম্যান। তবে দীর্ঘদিন হয়ে যাওয়ায় বাতিলের বিষয়টি জটিল বলেও স্বীকার করেন তিনি। এর আগে গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকে কর্মরত এখানে ছিলেন। কোনোদিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের 11,35,00,000 টাকার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ এ নির্দেশ দেন। এর আগে সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে 11,35,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় সংস্থাটি। কিন্তু বিষয়টি বুঝতে পেরে সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন কামরুল সাইমা দম্পতি। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে দুদক। শিক্ষার্থীদের কোটা বাতিল ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই কথা বলেন। জানান, অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য রাজধানী সহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। বলেন, শোকের মাস আগস্ট জুড়ে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। ভাবগাম্ভীর্যের সঙ্গে এ মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান তিনি। একটা পরিপত্র জারি করে অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া 17 জনকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করেছে সিআইডি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আদালতের শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে? কোনো আদেশ কি দিয়েছেন বিচারক? জি, তৌসিফ ইসলাম, আমি কিন্তু ঘণ্টাখানেক আগে সিএমএম আদালতে এসেছি এবং তখন কিন্তু আমরা দেখেছি যে সরকারি সিভিল অ্যাসোসিয়েশন যে ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষায় যে দুর্নীতির যে কথা উঠেছে, সেই ঘটনায় 17 জনকে কিন্তু গতকালকে সিআইডি সারা বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে আটক করেছে এবং এই ঘটনায় মতিঝিল থানায় কিন্তু সিআইডি একটি মামলা করেছে। আমরা এই মুহূর্তে সিএমএম আদালতে আছি। আমরা কথা বলেছি, কিছুক্ষণ পরেই কিন্তু আদালত ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু প্রেরণ করা হবে। তবে এই মুহূর্তে আমরা আসলে খুব বেশি তথ্য পাচ্ছি না যে আসলে কতদিন রিমান্ড চেয়েছে বা কতদিন চাইবে, এই বিষয়ে কিন্তু এখনো আমরা ক্লিয়ার নেই। তবে আমি যতটুকু পেয়েছি সেটি হচ্ছে যে এই গতকাল যে পল্টন থানায় যে মামলা করেছিল, 17 জনের নাম, 31 জনের নাম উল্লেখ করে আরও 50 থেকে 60 জনকে অজ্ঞাত করে কিন্তু মামলা করেছে। আমি সকালবেলা কথা বলেছি সিআইডির যে মিডিয়া উইং আজাদ রহমানের কাছে, সাথে তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে আটককৃত যে 17 জন আছে, 17 জনকে আমরা আদালতে প্রেরণ করেছি। হয়তো আমরা রিমান্ড চাইব আদালতের কাছে। এই ঘটনায় কিন্তু কর কমিশনের 3 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মোট এবং জাবেদ আলী যে গাড়ি চালক ছিল, যার নামটাই সবচেয়ে প্রথম আসছিল এবং তার মাধ্যমেই কিন্তু এই বিষয়টা কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়। অর্থাৎ সেই জাবেদ আলী সহ 17 জনকে উল্লেখ করেছে এবং বাকি যে 17 জন ছাড়া যে বাকি যে 31 জন আছে তাদেরকে কিন্তু পলাতক দেখানো হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি আসলে কার আদালতে এই মামলাটা তোলা হবে এবং সিআইডি এখানে কি রিমান্ড চাইবেন কিনা বা রিমান্ড চাইলে কয়দিন এই রিমান্ড শুনানি মঞ্জুর করবে, আমরা সেই অপেক্ষায় আছি। তৌসিয়া, সিএমএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। সুনামগঞ্জে 2 দফা বন্যায় চরম দুর্ভোগে দিন পার করছেন হাজারো মানুষ। বানের জলে বসত ভিটা সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের হাসনাবাহার গ্রামের 4 সন্তানের জননী হাজেরা বেগম বন্যার পানি কমায় 20 দিন পর বাড়ি ফিরে দেখেন রান্নাঘর সহ বসত ভিটা আসবাবপত্র ভেসে গেছে বানের জলে। জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যের বাড়িতে। কোনো বাড়ি বাড়াইয়া গেছি,
পানি কমার পরে আইয়া দেখি টিন টুন জিনিস ওই 2-3টা ডেক বাসন এর বাদে টিন টুন চৌকি একখান আছিল বাঙ্গা সাঙ্গা এখান পর্যন্ত বারোইয়া লইয়া গেছে পিঠাটারে আমার দাসায় দিলাইছে এমন কুদরত নাই যে একরাতে বাচ্চা কাচ্চারা লইয়া থাকুন। বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব জাহেরার মতো হাজারো পরিবার রয়েছে যাদের ঘরে খাবার নেই, জ্বলছে না চুলা। গৃহপালিত পশু নিয়ে একসাথে কোনো রকম রাত্রি যাপন করছে বন্যায় ক্ষতিগ্রস্তরা। 3টা মেয়ে নিয়ে আমি কোন খাইলো বাকিছি এখন যদি আপনারা কেউ থাকেন আমার একটু সাহায্য করেন। আমি কাজ কইরা খাইছি খাইয়া ইয়া ওরে একটা ঘর বানাইলাম আর আমার ঘর খান নিছি কোন 10 দিন ধরে বাড়ি ছাড়া স্কুল গিয়া উঠছে সকালে খেতেমালি একটা সকল 2 দফা বন্যায় পানিবন্দী হাজারো পরিবারের চিত্র একই রকম। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়িঘর নির্মাণে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি উপজেলায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অ্যাসেসমেন্টের কাজ চলছিল। এর মধ্যে দ্বিতীয় দফা বন্যা চলে আসাতে আসলে অ্যাসেসমেন্টের কাজটি শেষ করা যায়নি। এখন যেহেতু পানি কমে যাচ্ছে আমরা অ্যাসেসমেন্টের কাজটি শেষ করে ক্ষয়ক্ষতির বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। বাড়িঘর মেরামতের চিন্তায় উৎকণ্ঠায় সময় কাটছে বন্যা দুর্গতদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ভারতকে বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করেছে 140 কোটি জনগণ। এমন মন্তব্য করেছেন রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নাগরিক সংবর্ধনায় মোদী বলেন, ভারতবাসী বড় স্বপ্ন দেখে, তারা একটি প্রতিশ্রুতি নেয় এবং এরপর সেটিকে বাস্তবে পরিণত করে। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সোমবার মস্কোয় পৌঁছান তিনি। প্রথম দিনেই রুশ প্রেসিডেন্টের বাসভবনে বৈঠক করেন দুই নেতা। এরপর পুতিনের দেয়া নৈশভোজে অংশ নেন মোদী। এদিকে মোদীর রাশিয়া সফরে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। খেলার খবর। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। অ্যালিয়েন্স অ্যারেনায় রাতে সবটুকু আলো নিংড়ে নেবে ফ্রান্স স্পেন। 17তম আসরের প্রথম সেমিফাইনালে তারুণ্য নির্ভর দুই দলের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হবে পুরো ফুটবল বিশ্ব। ফ্রান্সের যেমন তৃতীয় শিরোপার পথে যাওয়ার প্রত্যয়, ঠিক তেমনই তরুণদের কাঁধে চড়ে চতুর্থবারের মতো ইউরোপ সেরা ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন স্পেনের। ইউরোর পুরো আসর জুড়ে গতিময় ও নান্দনিক ফুটবল উপহার দিয়েছে স্পেন। সেমিফাইনালের 4 দলের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ রেকর্ড স্প্যানিশদের। টুর্নামেন্টে জার্মানির সঙ্গে সর্বোচ্চ 3 বার শিরোপা জয়ের রেকর্ড ভাগাভাগি করেছে তারা। রিয়াল মাদ্রিদের 3 তারকা নাচো, কারভাহাল আর হোসেলো ছাড়া সবার বয়সই 30 বছরের কম। এই তরুণ দলটি অপরাজিত থেকে উঠেছে সেমিতে, যেখানে কোয়ার্টারে স্বাগতিক জার্মানিকে কাঁদিয়ে বিদায় করেছে লা রোজারা। প্রতিপক্ষ ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জিতেছে, 2022 সালে হয়েছে রানার্স আপ। তবে 2024 ইউরোতে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 1টি গোল করেছে ফরাসি স্ট্রাইকাররা। বাকি 2 গোল এসেছে আত্মঘাতী থেকে। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দেয় তারই আদর্শে বড় হওয়া এমবাপ্পের দল। 1984 আর 2000 সালে 2 বার ইউরোতে স্পেনকে কাঁদিয়েছে ফ্রান্স। বিপরীতে 2012 কোয়ার্টারে প্রতিশোধ নিয়ে নেয় স্পেন। তবে 2021 ন্যাশনস লিগে সেই স্পেনকেই আবারও হারিয়েছে এমবাপ্পে গ্রিজম্যানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায়। ম্যাচের আগে মেসি বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কানাডার স্ট্রাইকার আলফান্সো ডেভিস। মাঠের পারফরমেন্সে শক্তিশালী দল আলবিসেলেস্তেদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার কথা জানান তিনি। এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম একাদশে আলভারেজকে ফিরিয়ে আনতে পারে আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি। সঙ্গে ফিরছেন ডি মারিয়াও। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণ হলে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল, জানালেন পিএসসির চেয়ারম্যান। ইউরোতে মুখোমুখি সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। খেলা শুরু রাত 1টায়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের আরও নতুন নতুন খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।